Let's talk. তুমি এখন গিয়ে দাঁড়িয়ে যে এখনো মানুষ রবীন্দ্রনাথকে নিয়েই সেভাবে গর্ব করে বা সলিল চৌধুরীকে নিয়ে ভীষণভাবে গর্ব করে বা আমরা তোমাকে নিয়ে গর্ব করি, কিন্তু তোমার কি মনে হয় এই প্রজন্মে তুমি কি কাজের সেই এটা দেখো যে ভারতবর্ষের মানে ডেফিনেটলি অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ওরা রয়েছেন, কিন্তু সেই সময় যে ফ্রিকোয়েন্সিটা ছিল যে আরো অনেক অনেক বেশি পরিমাণে, সেখান থেকে কি মনে হয়েছে একটু ডিক্লাইন হয়েছে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে না, কেন এখন তো পৃথিবীতে অনেক রকম ভাবে কাজ হয়, মানে সুতরাং আমরা কাজ এই যে ধরে নে আমরা কাজ করছি, আমি ধরো কলকাতাকে বেস করে, খেয়াল রাখ আমি কলকাতাকে বেস করে আমি কিন্তু ধরে নে এই যে ভারতবর্ষের ধরে নে এই যে অনেক বড় কাজগুলো সব করছি, বা সেই কাজগুলোর মধ্যে তো জড়িয়ে নিচ্ছি আমি তোদেরও, তোরা করছি, তোরাও করছিস, সব করছি, ফলে সেরকমভাবেই কাজ হবে। দেখ, পৃথিবীর ইতিহাসের কোনোটা ঠিক তার পরেরটার মতো নয়, ঠিক আছে? এবং অনেক সময় হয় কি জানিস তো, এটা নয় বা জানি বাংলাটাকে বড় মনে করতে হবে। আমরা যেরকমভাবে কি হচ্ছে, ওটা বম্বে তো একটা বিজনেস, একটা ব্যবসায়ী জায়গা, সেখানে সবাই জড়ো হয়েছিল গিয়ে একদিন, এবং বাঙালিদের দিয়েই সেগুলো শুরু হয়েছিল। তাই আমরা বারবার করে হয়তো আমাদের কথার মধ্যে আমাদের একটা ভাব আসে যে একটা কি ডিক্লাইন এসব কিছুই নয়, সব কিছু মিলেমিশে যাচ্ছে, এখান থেকে ওটা আসছে, ওখান থেকে এটা আসছে, সেখান থেকে সেখানে হচ্ছে, সব হচ্ছে। ওভারঅল আমাকে যদি বলিস আমার কি কি মনে হয়, আমার না একটা জিনিস মনে হয়, আমি এটা খুব করে বলছি যে আমার মনে হয় যে আমি যাদের কথা বলছি, যেসব শিল্পীদের কথা বলছি, তাদের জীবনও ছিল ভীষণ সরল জীবন ছিল, এবং তাদের ভেতরে অসম্ভব একটা কি বলবো, একটা বেঁচে থাকার মানে আমরা কোনোদিন বুঝতে পারিনি যে আমরা এত বড় বড়দের মধ্যে ছিলাম। এখন একটু মাঝে মাঝে বোঝা দেয়, মানে যে এরা খুব বড়, হ্যাঁ, সেইটা আমি বলবো, সেই রকম জায়গাগুলো না হলে পরে বোধহয় আমরা আরো অনেক বেশি মিলেমিশে করে কাজ করতে পারবো, সব জায়গায় কাজ করতে পারবো। মানে আমাদের টেকনিশিয়ানসরা কি ব্রিলিয়েন্টলি সব জায়গায় কাজ করছে, তোরাও তো বিভিন্ন রকমভাবে কাজ করছিস। আমরা কথা বলবার সময় আমরা শুধুমাত্র একজন শ্রেয়া ঘোষাল বা একজন অরিজিৎ সিং এর কথা বলবো কেন, কত গাইছে, কত অনেকে ভালো গাইছে, কেউ একজন হয়তো একটা কেউ একজন হয়তো একটা সময়কে করে ডিনোট করে, বা এটা করে সময়কে ডিনোট করে, কিন্তু আমার মনে হয় সব সময় থেকেই দাঁড়িয়েই বিভিন্ন শিল্পী, আমি এই প্রজন্মের বহু ছেলে মেয়েদের যাদেরকে আমার অসম্ভব গুণী বলে মনে হয়েছে, আমার মনে হয়েছে যে সময়ের নিজস্ব একটা ক্রাইসিস আছে, সময়ে একটা ক্রাইসিস তৈরি করে দিয়েছে এখন, যেই ক্রাইসিসটা সময়ের নিজস্ব ক্রাইসিস, এবং সময়ই সেটাকে মেটাবে, এই ক্রাইসিস সময়ের হাতেই দিয়ে ক্রাইসিস সেটাকে মেটাবে, যে অনেক কিছু এসে গেছে হাতের সামনে, জীবনের সামনে, ফলে চাহিদা, বেঁচে থাকা, তুলনামূলক জায়গাগুলো। আজকে আমাকে একটা কথা বল, আমি আজকে একটা বাংলার কথাই বলছি, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, মান্না দে ছিলেন, মান্না দে এলেন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মাধবেন্দ্র, সতীনাথ মুখোপাধ্যায়, তারা যারা ছিলেন, ধনঞ্জয় ভট্টাচার্য, প্রত্যেকেই তো সাংঘাতিক ছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন, আরতি মুখোপাধ্যায় এলেন, কিন্তু তার পরবর্তী সময় হৈমন্তী শুক্লা, মানে এবং আরো যারা, নির্মলা মিশ্র, এরা যে তাদের আগের একটু আগে নির্মলা মিশ্র, বনশ্রী, প্রত্যেকের তাদের নিজেদের মতো করে জায়গা ছিল, এবং প্রত্যেকেই আজও তারা প্রত্যেকেই সম্মানিত, তাদের গানগুলো, আমি শুধু মিউজিকের কথা বলছি না, লিটারেচারও, আসলে না কেউ কখনো মনে করেনি যে আমাকে বড় হবার জন্য কি কি করতে হবে, এগুলো না, এইগুলো ছিল না, এখন এগুলো এসেছে ছেলে মেয়েদের কাউকে না, সময়ের ভাবনা, তুই যাকে দেখছিস না সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছে যে সে মিসিং, সে তো তার কাজটা করছে, আসলে তো তোর কাজ করার কথা ছিল, তোর তো কাজ করা, আর থাকবে তো তোর কাজটা, আর কিচ্ছু না। একটা ওই রকম খাজুরার সামনে দাঁড়িয়ে তুই কি জিজ্ঞেস করিস খাজুরাটা কে তৈরি করেছে? একটা শোনো, একটা গান গায়কের থেকে, কম্পোজারের থেকে অনেক বড়, একটা গান
একটা উষা উত্থুপের মতো জায়গা বলতো। উষাদি কটা গান করেছেন, উষাদি গান গেয়ে সারা পৃথিবীর গান গেয়ে যাচ্ছেন, একটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট। সো আমাদের একটা ধারণা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে এটা লতা মঙ্গেশকর গান, লতা মঙ্গেশকর গান তুমি একটু অন্যরকম ভাবে গাও, তোমার মতো করে গাও, এটা কে বলবে তোমাকে এটা করে। উষাদি যখন গান করেন তুমি তো নিজের মতো করে গানটা করে নিয়ে এটা করে অ্যাবসলিউটলি ওইরকম পারছো না, ওইরকম একটা জিনিস পারছো। কত বছর ধরে কত বছর ধরে উষাদি কি ইনক্রেডিবল একটা মানে ইমপ্রেগনেবল প্রেজেন্স উষাদির। তো সেইটা সেরকম ভাবে করো। আমরা জানি না মানে আমাদের বাংলা সারা জীবন আমাদের আমি জানি যেরকম ভাবে লতা মানে আশা মানে তারা লতা আশা সন্ধ্যা মুখোপাধ্যায় করবে, তেমনি ভাবে হৈমন্তী শুক্লার কথা বলবে, তেমনি ভাবে তারা নির্মলা মিশ্রের কথা বলবে, অনুশ্রী সেনগুপ্তর কথা বলবে, গানটা নিয়ে বলবে। মানুষের ম্লান সময়ের এতে না সবকিছুই কোনো একটা সময় ওই সমুদ্র তটে এসে অনেক কিছু মিলিয়ে যাবে, সেটা বড় কথা নয়। আমরা একটা চেইন তৈরি করছি, আমরা একটা জার্নির মধ্যে আছি। এই জার্নিতে কেউ একটা আলোকস্তম্ভ হয়ে উঠবে, কিন্তু সেই আলোকস্তম্ভ তৈরি হতে পারে না যদি আশেপাশে আরও কতগুলো জিনিস অ্যান্সিলিয়ারি মানে ফ্যাক্টরির ক্ষেত্রে যেগুলো বলে অ্যান্সিলিয়ারি ফ্যাক্টরি যদি না হয়, তৈরি হয় না। সো এগুলো সবাই তৈরি হতে হবে। আমি সেরকম একটা অ্যান্সিলিয়ারি ফ্যাক্টরির একজন, আমি তার জন্যই আনন্দিত হব না কেন বলতো, ওইটুকুর জন্য। একবার এরকম ভাবে জীবন যদি ভেবে নিতে পারো, তুমি দেখবে তুমি জীবনটা আনন্দ করে বেঁচে যেতে, তুমি বেঁচে গেলে এই জীবনে। নইলে পরে বেদনা এমন হতে পারে। আচ্ছা, আমরা এই সবেমাত্র প্যারিস এই অলিম্পিক হচ্ছে, সেলিন ডিয়নের গান, সেলিন ডিয়ন কি অবস্থা, শারীরিক অবস্থা, বলছি আমি যদি একটু ক্রল করেও আমি যদি স্টেজে যেতে পারি, ওর পুরো স্টিফ বডি সিনড্রোম হয়ে গেছে, স্টিফ বডি কি একটা বলে, হ্যাঁ, তো ওই রকম একটা অবস্থা হয়ে গেছে। কি প্রার্থনা, হ্যাঁ নিউরো ডিজিজ, সেখানে তিনি প্রার্থনা করছেন যাতে আমি মঞ্চে যেতে পারি। মঞ্চেও মানে তো তুই ভাবতো একটু যেতে যাবার, এটা কথা যে মঞ্চে যাবার কথা। সো পৃথিবীতে এরকম অবস্থা রয়েছে। তুমি যখন আমরা যখন এই কথা বলছি, আমরা এক্স্যাক্টলি জানি না, আমি যে কথাটা গাজা প্যালেস্টাইনের কথা বলছি, আমরা এখন এইরকম একটা আলো ধর এসছে, আমরা কথা বলছি, আমরা হ্যাঁ আমরা কিছু নিশ্চয় আমাদের বেঁচে থাকা জীবনের কথা ছুঁয়ে যাচ্ছে, সেটা তো ইম্পর্টেন্ট। ঠিক এই মুহূর্তে যদি একটা বম্বার্ডিং হয়, কোনো কিছু হয়, আমাদের সমস্ত ছত্রাকার হয়ে যাবে। কোথায় জীবন? ঠিক এটাই হয়েছিল আমাদের মা বাবাদের জীবনে, মানে পূর্ব বাংলা একটা মুহূর্তে মানে এক লহমায় বাড়ি বদল হলো। কি বদল হলো, কতটা বদল হলো, এত কিলোমিটার দূরে এসে দাঁড়িয়ে এটা করলো। সারা পৃথিবীতে জুড়ে মাইগ্রেশন চলছে, আজও মাইগ্রেশন চলছে কন্টিনিউয়াসলি। ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো কীরকমভাবে সমানে মাইগ্রেট করছে, এটা করছে, ওখান থেকে এখানে লোক এসছে একটু জায়গায় একটু বেঁচে থাকার মতো করে, একটু করবার মতো। ফলে যা আছে এই মুহূর্তে খুব ভালো আছে। এটা যদি ভাবতে পারিস, তোর ওই কতটুকু পেলাম কি পেলাম এইগুলো জায়গা থেকে, এটা কি হয় না? আমারও হয় না? আমারও কি মনে হয় না, আচ্ছা ও এটা পেয়েছে আমি এটা পাইনি, এটা কি আমার হয় না? কেন হয়? তুমি তো না, আমার কেন জানিস তো, তার কারণ এই একই শরীরে মহৎ ও ক্ষুদ্র একই শরীরে বাস করে। কখনো দেখবি তুই রাস্তায় বেরিয়ে হঠাৎ কিরকম ভাবে তুই মানে যে কৃপণ মানুষ, সেও টুক করে একজন কেউ একটা চাইলো, টুক করে দিয়ে এটা করলো, সে কিন্তু মহৎ হবে বলে কিছু করেনি। আমাদের ভেতরে যে অসম্ভব মানে হিউম্যান কোয়ালিটিসগুলো যেগুলো রয়েছে, সেটা সাংঘাতিক। আমি জীবনে আমি এখনো বিশ্বাস করি বেঁচে থাকার, আমি মনে করি মানুষ মানুষকে হাত বাড়িয়ে দেবেই। আমি আমার নিজের বেঁচে থাকা, আমি আগে হলে অনেক কথা বলতাম, এমন কথা, সেই কথাগুলো বলছি না, কিন্তু আমার জীবন ধরো বেঁচে থাকা মানে আমি যেভাবে বেঁচে যাচ্ছি, ওখান থেকে খুব ছোটবেলায় আমি কিন্তু আমি জীবিকায় ঢুকে গিয়েছি, এবং জীবিকা মানে ফুল ফ্লেজেড। সলিল চৌধুরীর সাথে আমার সম্পর্ক কেমন যদি তুই জিজ্ঞেস করিস, এক কথা বলে আমাদের পেশাদার সম্পর্ক ছিল। আমি ছিলাম একজন সহকারী, হাইয়েস্ট পেইড অ্যারেঞ্জার ইন দিস সিটি, ফ্রম দিস সিটি, এবং সারা ভারতবর্ষে মানে কেরালা, মালায়ালাম ছবিতে, বম্বেতে সব জায়গায় কাজ করছি। কলকাতা শহরে মানে অলোকনাথের পরে ওই রকম ফাইন্যান্সিয়ালি মানে সলিলদা আমাকে এত বড় জায়গা দিয়েছেন, পৃথিবীতে কেউ দিতে পারেন। উনি আমার পিতা মাতা সব কিছু। আরে আমাকে উনি আজকে যে দাঁড়িয়ে তুই আমার সাথে আমরা যে কথা বলতে পারছি, আরে তিনি আমাকে সব কিছু দিয়ে গেছেন।
বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি বেটোফেনের সাথে আলাপ করিয়ে দিয়েছে। মানে বেটোফেনের মিউজিক কেমন হবে, কেমনভাবে শুনতে হবে বেটোফেনের মিউজিক, ব্রাহ্মস কীভাবে শুনতে হবে, কীরকমভাবে শুনতে হবে, আমাদের কীর্তন শোনাটা কত। উনি আমাকে বলছেন একদিন শোনো, কী করছিস তুই? আমি বললাম এই তো দাদা আমি করছি। কি বসে বসে এখানে করছি? যা বিলাত, মানে উনি বিলাত বলছেন, মানে উনি তো বিলাতই বলবেন, বিলাত খান মানে আমাদের আইটিসিতে বিলাত বাজাচ্ছে ওখানে, যা শোন গিয়ে। উনি আমাকে কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্লাসিক্যাল মিউজিক, তুই বেটোফেন ওয়েস্টার্ন এগুলো হয়েছে অনেক, কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে এখানে যাও। ভীমসেন যোশী কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সূত্রে আলাপ, সেখান থেকে ভীমসেন যোশীর ওখানে গিয়ে কিছুদিন গিয়ে শিখে আসা, শেখা, যা এগুলো শেখ। এই যে বলা, আর কি ইন্সপিরেশন ভাবতে পারবি না। ফলে নিজেকে নিয়ে না আমি বলছি, দেখ এই পেশায় যখন আছি রং ঢং একটু করতে হবে। সেই রং ঢংগুলো অতটুকু পর্যন্ত পেশার তাগিদে যতটুকু, তারপর টুক করে এসে যেরকমভাবে একটা অভিনয় করবার পর একজন অ্যাক্টর এসে তার পোশাকটা খুলে ফেলে, ওই রং ঢংটা খুলে ফেলতে হবে, দিয়ে বলতে হবে দেবজ্যোতি কিছুই হয়নি, তোমার জীবিকার জন্য যতটুকু করতে হয়েছে করো, এবার পড়াশুনো করো, এবার বাজনা শেখো, এবার গান বাজনা শেখো, করো, এবং রেসপেক্ট all the people who are young, respect them, love them. আমি কি বলি না অনেক সময়, আমিও তো বলি এরকম কথা, যে আজকের দিনে ছেলে মেয়েদের কথা বলি, কিন্তু আবার বুঝতে পারি যে ওরা দারুণ ট্যালেন্টেড। আমি তো, আচ্ছা আমাকে একটা কথা বল, তুই সবসময় দেখেছিস আমাকে কাদের সাথে কাজ করতে দেখিস? শোন আমি একটা কথা বলছি, আমি যখন সদ্য এসেছি প্রফেশনে, মানে আমি যখন প্রফেশনে মানে মিউজিক ডাইরেক্টর হিসেবে কাজ করছি যখন, শোন না, আমি প্রতিষ্ঠিতর সাথে কখনো কাজ করিনি। সলিলদার সাথে কাজ করতে গিয়ে যে প্রতিষ্ঠিত যাদের সাথে কাজ করেছি তারা প্রতিষ্ঠিত, কিন্তু তারপরে আমি যখন নিজে কাজ করতে আরম্ভ করলাম, একদম নতুন সদ্য এসছে। শোন, শ্রীকান্ত আচার্য তার জীবনের প্রথম সিরিয়ালের টাইটেল থেকে আরম্ভ করে, তার প্রথম ফিল্ম সং থেকে আরম্ভ করে, প্রথম বিজ্ঞাপন আমার সঙ্গে, রাঘব আমার সঙ্গে, রূপঙ্কর আমার সঙ্গে থেকে আরম্ভ করে আরও যারা শিল্পীরা, আরও বহু শিল্পীরা, প্রতীক চৌধুরী, প্রতীক খুব করে, মেয়েরা যারা গান গেয়েছে, পরমা গেয়েছে, ঋতিকা গেয়েছে পরবর্তী, এবং আরও যারা গেয়েছে, এরকম অনসুয়া, মুনমুন, অনসুয়া তো তখন তো এমন গান গেয়েছে, আর ডি বর্মনের গান টানও গাইছে, ওর করা ওটা ছিল আমার প্রথম অ্যালবাম। সো এবং করতে করতে আজকে তোদের সাথে কাজ করছি, ফলে আমি একদম পরপর করে আমি এটা করে কাজ করছি। এই যে তারপরে মানে আমি পরবর্তী সময় এই শোভনদের সাথে, শোভন থেকে আরম্ভ করে তোর সাথে কাজ করছি, পর্ষিয়া, শালিনী, মানে আমি বলছি তার আগে আবার কাদের সাথে আমি, মানে শুভমিতা, আমাকে নচিকেতা বললো যে তোর কাছে তো কিছু জীবনে কোনোদিন কিছু চাইনি, শোন একটা মেয়েকে পাঠাচ্ছি, তুই ওকে দেখ। বললাম, ঠিক তার পরের দিনই আমি শুভমিতাকে রেখে নিলাম একটা বিজ্ঞাপনের গান। They are superlative. You all are brilliant. শুধু তোমাদের যেটা কি প্রয়োজন এটা আমি বলতে পারি, আমি এটা সবাইকে বলছি যে আমি প্রথমত আমি শিখছি। দেখো, ডাক্তাররা বলে যে ডাক্তাররা একমাত্র প্র্যাকটিস বলে, খেলোয়াড়রা প্র্যাকটিস বলে, গায়ক গায়িকারা, কম্পোজাররা বলে না যে আবার প্র্যাকটিস করছি। তো আমি প্র্যাকটিসিং মিউজিশিয়ান, কোনো বিনয় নয়, একদম প্র্যাকটিসিং মিউজিশিয়ান। মানে কি করে একটু আমার মিউজিকটা আলাদা করা যায়, আমার মিউজিকটা একটু একঘেয়ে হয়ে এসছে, এটাকে একটু নতুন করবো কি করে। কোনো একটা ভালো কম্পোজিশন যদি বেরিয়ে আসে তখন বুঝতে পারি এটা, মানে যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করি। এই যে চেষ্টাটা করে আছে, তোমাদেরও বলবো যে আমার থেকে বয়সে যারা ছোট আছো তোমাদেরও বলবো আমারই মতো আমিও চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো। মানে চেষ্টাটাই তোমার হাতে আছে, আর কোনোটা না। আমরা লেটস অল প্র্যাকটিস, লেটস টক অ্যাবাউট হোয়াট, লেটস টক অ্যাবাউট মিউজিক, লেটস টক অ্যাবাউট বিগার লাইফ। হোয়াট ইজ বিগার লাইফ? বিগার লাইফ নয় কত ইউটিউব ভ্যালিউজ, বিগার লাইফ হচ্ছে তুমি কার হাতটা ধরতে পারলে, সেই মুহূর্তে লোকটা ভেঙে পড়ছে, তুমি তার হাতটা ধরতে পারলে, ব্যাস, ওটা বড় জীবন। ওর থেকে কোনো জীবন বড় নয়, এটা কোনো জ্ঞান নয়। আমাদের মন খারাপ হয়, সবার মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়, কিন্তু নিজেকে
টুক করে একটা বড় কোনো লেখা তুই দেখবি, এমনকি ফেসবুকে লেখা আসে, তুই দেখবি এটা লেখাটা পড়লে পরেই তোর মনে হয় যে কিরকম ভাবে একটু আলোকিত হয়ে ওঠে। ফলে ফেসবুকের লেখাটাকেও আমি কোনো এটা ছোট এটা বড় এটা নয়, ফেসবুকে এই যে ফেসবুকে কত লোক গল্প লিখছে, কবিতা লিখছে, করছে, মানে আমি বলছি সোশ্যাল মিডিয়াটা কত পজিটিভ এতে ভাবতে পারা যায়, যে লেখাগুলো কোনোদিন লিখতে পারতো না, কোনো প্রকাশনা সংস্থা নিত না, সেগুলো তুই করতে পারছিস। তুই একটুখানি, আমি এই রায়তী বলে একজন অ্যাক্ট্রেস, কি অসাধারণ করে সে কত রকমের অভিনয়, মানে থিয়েটার, মূলত থিয়েটারে অতনু ঘোষের একটা ছবি, আমাদের কোন ছবিটা যেন, অতনু ঘোষের বিনিশুত না কোন একটা ছবিতে, শেষ পাতা, খুব সম্ভবত, হ্যাঁ শেষ পাতা ছবিতে কি অসাধারণ অভিনয় করেছে। ও থিয়েটারে সাংঘাতিক, ব্রিলিয়েন্ট, শি ইজ ব্রিলিয়েন্ট ইন থিয়েটার। সো ও কত কিছু করে, এবং আরো অনেক, মানে যারা করে কি ব্রিলিয়েন্ট লাগে, ওগুলো দেখে তো মনে হয় যে মানে আমাদের সময় এই সময়টা যদি ওরা পেত। ফলে আজকে টেকনোলজি, আজকের এইটা জিনিসটা সম্পর্কে আমি ওই যে না সবাই ফেসবুকে পড়ে, না পড়ে থেকো না, কিন্তু তোমার কাজগুলো এটা করো, তাতে মানুষ দেখতে পাবে। আরে আমি কত ছেলে মেয়েকে আমি ফোন করে, আমি লিখেছি আমাকে ফোন করো, আমার ভীষণ ভালো লেগেছে তোমার গান, এবং তারপর তাদের সাথে কাজ করেছি আমি। সো আই বিলিভ যে আমাদের ইয়াং ছেলেমেয়েরা যারা আছে তারা ব্রিলিয়েন্ট, তাদের দরকার হচ্ছে শুধু তাদের প্রতি মানে একটা জিনিস শুধু মেখলা বলবো, মানে আমি যে কিছুই নয়, আরো ভালো কাজ করতে হবে, বড় কাজ নয়, আরো ভালো কাজ করতে হবে, এইটুক থাকতে পারলে পরে কিন্তু আমরা মানে যে যেখানে যে কাজটা করতে পারছে, সে যে যেখানে কাজ করতে পারছে সেটা দেখতে পাচ্ছে। আর অফকোর্স আমার ব্যাপারটা হচ্ছে যেমন আমার একটা সামাজিক ভূমিকা, রাজনৈতিক ভূমিকার জায়গাগুলো, যে আমি এক্সট্রিমলি যে কথাটা বলবো যে আমি একজন লেফটিস্ট আমি মনে করি সাম্যবাদের কথাটা আমি আজও মনে করি, মানে খুব থিওরিটিক্যাল সাম্যবাদের যে গল্পগুলো বা হয় সেগুলো নয়, আমি সাম্যবাদে আমি মনে করি যে মানুষের একটা সমান অধিকারের জায়গা থাকবে, সেই সমান অধিকার মানে সব কিছু, মানে আমরা ডিসক্রিমিনেশন সমস্ত কিছুতে, কালো সাদায় ডিসক্রিমিনেশন, এবং আজও পৃথিবী জুড়ে ডিসক্রিমিনেশন, মানে রেসিস্ট ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে যে কি পরিমাণ জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, আমি একদম 100% বলতে পারি। আমাদের ভাবতে হবে না থার্ড জেন্ডারের কথা, নারী পুরুষ এইখানেই যা দাঁড়িয়ে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা আছে সেটা সাংঘাতিক জেন্ডার ডিসক্রিমিনেশন আছে। সুতরাং জেন্ডার ফ্লুইডিটির গল্পে গিয়ে আমাকে জেন্ডার ডিসক্রিমিনেশন হতে পারে না। মানে মানে আমি আমার মেয়ে যেখানে কাজ করে, যে জায়গায় কাজ করে, সেটা পৃথিবীর একটা মানে বিগেস্ট, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট এতে, কিন্তু মানে তার কাছ থেকে আমি যখন কথা শুনি, সে কি পড়াশোনা করেছে, গভীরভাবে পড়াশোনা করেছে, এটা করেছে এবং সেও কিন্তু সে কিন্তু আমার ছেলে এবং আমার মেয়ে আমাকে সবচেয়ে বেশি, মানে লীনা, মানে স্পন্দনা আমার মেয়ে, আমার ছেলে বুগি, নিষাদ, ওরা কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি নতুন জিনিসগুলো, আমার মেয়ে বিশেষত প্রচুর নতুন, এই মিউজিকটা শোন তুমি, এই অপেরাটা দেখো, এইটা দেখো, এইগুলো সব করে। তারা ওই পর্যায়ে পৌঁছে, আমরা কিছুদিন আগে আমরা কথা বলছিলাম, আমাদের মায়েদের কথা বলছিলাম, পিসিমার কথা বলছিলাম, পিসিমণির কথা বলছিলাম, ডিসক্রিমিনেশন এখনো ছেলে মেয়ের মধ্যে, মানে একজন ছেলেকে কোন কাজে নিযুক্ত করা হবে, মেয়েকে কোন কাজে নিযুক্ত করা হবে, এই ডিসক্রিমিনেশনসগুলো চলে। তো সেখানে দাঁড়িয়ে অর্থাৎ হচ্ছে আমি যে পলিটিক্সের কথা বলছিলাম, অর্থাৎ লেফট পলিটিক্সের কথা বলছিলাম, যে পলিটিক্স, যে রাজনৈতিক জায়গা যেখানে মার্কসিস্ট ফিলোসফি, আমি এখনও মার্কসিস্ট ফিলোসফিকে স্ট্রং একটা ফিলোসফি বলি, যে ফিলোসফিটাকে কিন্তু একটা মতবাদ, সেটাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে চলে। তো সুতরাং সেগুলো চলতে থাকবে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এই যে যামিনী রায় বলতেন, এই কথাটা বলতেন যে একটা শিল্পী কি বা একজন যে তৈরি হচ্ছে বা একজন অ্যাক্টর বা কিছু, এটা যে লম্ফ জেলে মুখে, মানে উনি বেসিক্যালি মিন্ট করছেন যে একজন প্রস্টিটিউট যেরকম ভাবে যে তাকে দেখাবার জন্য, তার মুখটা দেখাবার জন্য তখনকার সময়ে যেরকম ভাবে হতো না, যে একটা লম্ফ জেলে মুখে, তেমনি একজন আর্টিস্ট হচ্ছে তাই, তার আর্টটাকে যে নেবে সেটা ওই লম্ফ জেলেই দেখাতে হবে তাকে। এবং এখন কি সোশ্যাল মিডিয়া, সেই লম্ফটা না, আমি বলতে চাইছি তোমাকে দেখাতে হবে, যে তুমি যদি না দেখাও, তুমি যদি তাহলে তো তোমাকে হবে না, তোমাকে দেখাতে হবে, তবে সেটাই যেন একমাত্র না হয়,
এইটা করতে গিয়ে আমার মানে আই ফিল সো নাইস যে তুই এটা করছিস। দেখো আমাদের তো পাতালঘটা রোগ এগুলো নিয়ে কোনো ভিডিও নেই, কিচ্ছু নেই, কোনো কিছু নেই, নাথিং। পিপল মানে লোকজন, এটা এমন পর্যায়ে পৌঁছতে হবে, তোমাকে করতে হবে যে ও বলছে যে আমি ফ্যান, তুমি আমার কাজটা ফ্যান হও, আর আমি যে কাজটা করছি আমাকে তুমি ওইভাবে মনে রাখো। মানে আমার তো জীবনের কাছে যেটা সবচেয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এবার নেক্সট ভালো কাজ। ভালো কাজ মানে ভালো মিউজিকই শুধু নয়, ভালো একটা লিটারেচার, ভালো এটা। মানে আমার খালি মনে হয় কত স্বপ্ন, আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে। মানে আমি মানে এই স্বপ্নগুলো, এত স্বপ্ন, এত মানে কিছু, ফলে না আর অন্য কোনো সময় নেই। আমি কিছুদিন আগে আমি বলছি যে এই যে চিন্ময় গুহর কথা বলছিলাম, যিনি লিটারেচার, যিনি ফরাসি বলেন ফরাসির মতো, যিনি ইংরেজি সাহিত্য, ইংরেজি বলেন ইংরেজ, মানে উনি ইংরেজি সাহিত্য পড়াতেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। উনি কথায় কথায় অনুষ্ঠানটা যেটা করেছেন, উনি বলেছিলেন যে আমি দেবজ্যোতিকে চাই, যিনি 3 বার ফরাসি গভর্নমেন্টের সবচেয়ে বড় যে এটা পেয়েছেন, নাইট উপাধি, ফ্রেঞ্চ গভর্নমেন্টে 3 বার পাওয়া মানুষ, সাংঘাতিক প্রবুদ্ধ মানুষ। তিনি চেয়েছেন তার অনুষ্ঠানটা যেটা হবে তার ইন্টারভিউ নাকি আমি করব। কেননা আমি কথা বলতে পারি, আমি যখন তার সাথে কথা বলি তখন কিন্তু আমার চলে আসবে বদলেয়ার, আবু, টি.এস. এলিয়টের কবিতা, এর করে গেটের মানে গোথে, জার্মান সাহিত্যিক, এটা করে কমল কুমার মজুমদার, এই সমস্ত চলে আসবে। আমরা বড় হয়েছি এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে এইটুকু যদি না জানো তুমি, কি এসে আমাদের সামনে কথা বলবে, বুঝতে পেরেছিস? মানে আমি শক্তি চট্টোপাধ্যায় আমার সঙ্গে মিউজিক, সুভাষ মুখোপাধ্যায় আমার সাথে কথা বলছেন, সলিল চৌধুরী, সুচিত্রা মিত্র গেছেন সুভাষ মুখোপাধ্যায় বাড়িতে। একটা ব্যাপার, একটা ইস্যু, মানে তখন সুভাষ মুখোপাধ্যায় এই লেফট পলিটিক্স থেকে বেরিয়ে অন্য জায়গায় হচ্ছেন, কনভিন্স করতে গিয়ে যে না আপনি এটা করবেন না, সুভাষদা আপনি লেফট ছাড়বেন না। আমি সঙ্গে গিয়েছি, শৈলদা গাড়ি চালিয়ে গেলেন, সুচিত্রা মিত্রকে তুললেন বাড়ি থেকে, মানে সুচিত্রা মিত্রকে, মানে ব্যবফুলা উল্টো দিকে সুচিত্রা মিত্র থাকতেন, ওই এটার পাশে তুললেন, তুলে সুভাষ মুখোপাধ্যায় করেছে। সুভাষ মুখোপাধ্যায় একটা গান তৈরি করেছেন সলিল চৌধুরী, তো একটা স্ট্যাম্প পেপার বা কিছু একটা কাগজপত্র নিয়ে করতে সুচিত্রা দিয়ে সলিলদা বেরিয়ে গেলেন। সুভাষ মুখোপাধ্যায় বলল, শোনো আমার কিছু গান আছে, তুমি সুর করে দেবে। মানে এই যে সরল এত বড় কবি, মানে যাকে মানে 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 হ্যাঁ, তো আমি এইসব জীবনের মধ্য দিয়ে এইসব মানুষদের যে পাশে দেখতে পেয়েছি। আমি নজরুল সুলতানপুরি, শোন আমার একটা ঘটনা বলছি আপনাদের জন্য, এই ঘটনাটা সেটা হচ্ছে, আমি একদিন একটা বাড়ির মানে সলিচুর, মানে 555 শৈলা বলতেন, মানে 5 নম্বর লোয়ার রডন স্ট্রিট, 5 নম্বর আকাশদ্বীপ, 5 নম্বর ফ্ল্যাট, শৈলা থাকছেন। পাশের বাড়িটা হচ্ছে সমরেশ বোসের, মানে সমরেশ বোস থাকেন 3 মূর্তিতে, সমরেশ বোস থাকেন তার পাশে লোয়ার রডন স্ট্রিটে, মানে তোর ওই লামার্টসের উল্টো দিকে, লামার্টস বয়েজ গার্লসের যে গলিটা গেছে তার ঠিক উল্টো দিকের গলি। লিফটে করে উঠছে সমস্ত কবিরা, কবি সম্মেলন হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে, তারা এসছে সবাই, তারা সবাই সলিল চৌধুরীর বাড়িতে চলেছে। কারা বলতো? নজরুল সুলতানপুরি, কাইফি আজমি, নিদা ফজলে, শক্তি চট্টোপাধ্যায়, আর আমি তাদেরকে নিয়ে আসছি। তারা তো আসছে, তারা ঈষৎ অসংলগ্ন পা, হ্যাঁ একটু টলমলো পায়ে আসছে, এমন টলমলো পায়ে এসছে, তাদেরকে এইরকম ভাবে, মানে এইভাবে ঢুকেছে কোন রকম, এইভাবে বের করা হচ্ছে। হ্যাঁ, মানে আমি এবং আমার বন্ধু সুব্রত ভট্টাচার্য, সে করছে, সুব্রত ভট্টাচার্য সেই ছবি তুলেছে, সেই ছবি আমার বইয়ে, আমার সলিল চৌধুরীর বই, মানে সলিল চৌধুরী কি যেন, ও গানের একগুচ্ছ চাবি, আমার গত বছর বেরিয়েছে বই, সেখানে সেই ছবিগুলো দিয়েছে, সেটা অমূল্য ছবি সেই সমস্ত, মানে তো আমি এগুলোর সুযোগ পেয়েছি। নজরুল সুলতানপুরি বলছে যে সলিলের জন্য আমার গান করা মানে হচ্ছে সলিল জাস্ট ট্রান্সলেট করা, সলিল সব বলেই দিচ্ছে, কার সমস্ত নজরুল সুলতানপুরির গান এটা। তো আমি না এইরকম একটা জীবনের মধ্য থেকে দাঁড়িয়ে এসে আমি কাজ করতে করতে একদিন সলিল চৌধুরীর স্টুডিওতে একটা ছেলের সাথে দেখা হলো, একটু মেয়েলি ছেলে, কোকড়া চুল, দারুণ চুল, মিষ্টি দেখতে একটি ছেলে,
আমরা তখন এই মেয়েলি ছেলে কথাটা বলতাম, আমরা বলতাম একটু এফিমিনেট, এই শব্দগুলো আমরা বলতাম। এখনো যে বলি না কথাটা তা নয়, কিন্তু আমরা এখন মানে আমার জীবনে মানে আমি ঋতুপর্ণর কথা বলছি, ঋতুপর্ণের সঙ্গে দেখা হলো বহু আগে, মানে 19 এপ্রিলের বহু আগে। ও তখন বিজ্ঞাপনে কাজ করছে, আমি তখন শৈল চৌধুরীর সাথে সহকারী হিসেবে কাজ করছি, এবং ও এসছে কতগুলো এইরকম করে, এইরকম ভাবে এসছে কতগুলো টেপ, ছোট টেপ, মানে যেরকম টেপগুলো হতো। ও তখন রেসপন্স অ্যাডভার্টাইজিং এ কাজ করছে, সেখান থেকে ঋতুপর্ণ এসছে, আমি তখন ঋতুপর্ণ, এই প্রথম আলাপ হলো আমার ওখানে। একজনকে দেখলাম যে সলিল চৌধুরী মানে একেবারে বিরাট বড় ফ্যান, এবং সেই কথা বলে এটা বলে, তারপরে বললো তুমি সলিল চৌধুরী সলিলদার সাথে কাজ করো, আর সলিল চৌধুরীর সাথে তুমি কাজ করছো আমি বললাম হ্যাঁ আমি। ও এসেছিল একটা বিজ্ঞাপন করতে, এবং আমাদের এই কলকাতা শহরের একজন বিখ্যাত সাউথ ইন্ডিয়ান মিউজিশিয়ান যে সাউথ থেকে এসেছিল, দিলীপ বালাকৃষ্ণন ঋতুপর্ণর সঙ্গে, ঋতুপর্ণ তখন দিলীপ বালাকৃষ্ণন, আমরা দিলীপ দা বলতাম। ওদের হাই বলে একটা গ্রুপ ছিল, মানে যেখানে নন্দন বাগচি, লু হিল টেরা বাজাতো সমস্ত। কত কিছু নাম বলছি বল, এগুলো আর কেউ বলতে পারবে না। শোনো, এখনকার সময় থেকে দাঁড়িয়ে না, কোনো সময় থেকে কেউ আর এসে বলবে না। তো আমি এদেরকে দেখেছি সমস্ত। দিলীপ বালাকৃষ্ণন, যাকে প্রণম্য একজন মিউজিশিয়ান, ঋতু তার সঙ্গে কাজ করছে, তো ঋতু বলতো যে দিলীপ যদি থাকতো যে বেঁচে সিরোসিস সম্ভবত, মানে ও মারা গেছিল, দিলীপ বললো দিলীপ যদি থাকতো তোর সঙ্গে হয়তো আমার কাজ করা হতো না, মানে ইটস লাইক দ্যাট। তো আমি প্রথম আলাপ সেখান থেকে দেখি আমি খুব ইন্টারেস্টিং লাগলো। শৈলদা বললো যে ছেলেটা খুব ট্যালেন্টেড ছেলে, খুব এটা করে, ও বিজ্ঞাপনের এটা লেখে, এটা কিছু, যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে বেরিয়ে চলে যায়। তারপর তার সঙ্গেই আবার দেখা হলো বিজ্ঞাপনের কাজেই, বিজ্ঞাপনে কাজ করলাম, বিজ্ঞাপনে কাজ করতে থেকে দাঁড়িয়ে ছবির কাজ করলাম, এতগুলো ছবি কাজ করেছি, এতগুলো ছবিতে কাজ করেছি, সেটা আরেকটা আলাদা।